নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি সত্যি ঘটনা আপনাদের বলছি। গল্পটি বছরখানেক আগেকার। বাবা মারা যাবার পর মা আর আমি আমাদের বাড়ি থেকে মামার বাড়ি চলে এলাম। মামার বাড়িতে আমার দিদা ছিল না। দাদু চাকরি থেকে রিটায়ার করে ঘরে থাকত। দাদুর পেনশনে আমাদের চলে যেত। কিন্তু বছর চারেক যাবার পর আমার মামা মামি দাদুকে চাপ দিতে থাকল যেন আমরা সেখান থেকে চলে যাই। কিছু টাকা জমিয়ে দাদু মাকে আমাদের কাছের একটা শহরে কাপড়ের দোকান করে দিল আর একটা বাড়ি ভাড়া করে দিল। তারপর থেকে দাদু মাসে মাসে টাকা পাঠিয়ে দিত আর মাঝে মাঝে আমাদের এসে দেখে যেত। কিন্তু দাদু যা টাকা পাঠাতো তাতে আমাদের থাকা খাওয়া কোনো রকমে চলতে থাকল। হঠাৎ দাদু 3 দিন হাসপাতালে ভর্তি থাকার পর মারা গেল। আমাদের মাথায় বাজ পড়ল। মা কিছু টাকা জমিয়ে আর ধার দেনা করে দোকানটা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিল। বাইরের একজন মারোয়ারি শেঠের কাছে থেকে ধারে অনেক টাকার মাল তুলেছিল। ঠিক ছিল যে পুজোর সময় দাদু ব্যাংক থেকে একটা মোটা টাকা পাবে, সেটা দিয়ে ধার মিটিয়ে দেব আর কিছু পুঁজিও হয়ে যাবে। কিন্তু সেসব আর হলো না। এদিকে শেঠের লোকজন টাকার জন্য মাকে চাপ দিতে লাগল। তারা প্রায়ই দোকানে চলে আসতো আর টাকা চাইত। মা বুঝিয়ে বললেও তারা শুনত না। তারা খুব চাপাচাপি করতে লাগল। এদিকে যার দোকান ভাড়া নিয়েছিলাম সেই মুক্তার চাচাও এসে বলল যে 2 মাসের ভাড়া বাকি আছে, সব মেটাতে না হলে বাড়ি ছাড়তে। মা মুক্তার চাচাকে সব বুঝিয়ে বলাতে সে 1 মাসের সময় দিয়ে চলে গেল। আর এটাও জানলাম যে মুক্তার চাচাই মাকে শেঠের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল। কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয়, যেরকম ভেবেছিলাম সেরকম বিক্রি হলো না। যা টাকা হতো সেটা দিয়ে আমাদের কোনো রকমে চলে যেত। এরকম একদিন বিকালবেলায় দোকানে আছি, দোকানের বাইরে একটা 4 চাকা দাঁড়ালো। সেখান থেকে নেমে এলো একজন, মুক্তার চাচা আর একজন। মুক্তার চাচা পরিচয় করিয়ে দিয়ে বলল, এই হচ্ছে শেঠ, এনার নাম বিজয় আগারওয়াল। কলকাতায় নাকি এনার বিরাট গদি আছে। লোকটিকে ভালো করে দেখলাম। মোটা, গায়ের রং ফর্সা, চোখে চশমা, মাথায় টাক, বয়স প্রায় 60-এর ওপর। মা সব কথা বুঝিয়ে বলাতে শেঠ বলল, ঠিক আছে, দুর্গাপুজোর পর সব টাকা মিটিয়ে দিতে আর সপ্তাহে কিছু কিছু করে টাকা দিতে। মা তাতেই রাজি হলো। তারপর মা শেঠকে বলল যে যারা টাকা চাইতে আসে তারা খুব বাজে ব্যবহার করে। তাতে শেঠ কাকে যেন ফোন করে বলে দিল কেউ যেন আমাদের দোকানে টাকা চাইতে না আসে। এসব কথা হচ্ছে, মা আমাকে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস আনতে বলল। আমি মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম। তারা খেয়ে উঠে গেল। আমি মিষ্টির দাম যাবার সময় দেখলাম ওই দোকানের পাশের দোকানটিতে তারা দাঁড়িয়ে আছে। আমি টাকা দিয়ে ফেরার সময় কি বলছে শোনার জন্য কিছু জিনিস কেনার ভান করে দাঁড়িয়ে থাকলাম। শেঠ বলছে, কি মুক্তার, তুমি যান বাইরে গেলে আমার মেয়ে লাগে তুমি জানো, তাহলে আগে থেকে কেন ব্যবস্থা করনি? মুক্তার, আরে বিজয় ভাই, আপনি কি এটা বড় শহর পেয়েছেন? এখানে আছেই তো 2টো হোটেল, তার মধ্যে একটাতে মেয়ে নিয়ে ঢুকতে দেয় না। যেটাতে দেয় সেটাতে আপনার রুম বুক করে দিয়েছি, আপনি চলে যান, আর ম্যানেজারকে বলা আছে সব। তবে গোটা চারেক ছাড়া এখানে পাবেন না। শেঠ, আমি হোটেল চিনব কি করে, তুমি চলো। মুক্তার, আরে না না, আমি যেতে পারবো না। হোটেলের উল্টো দিকের দোকানটা আমার জামাইয়ের। এমন সময় আমাকে দেখতে পেয়ে মুক্তার চাচা ডাকল, এই ছেলে শোন। আমি বাধ্য ছেলের মতন গেলাম। আমাকে মুক্তার চাচা বলল, শেঠজি রাত্রে থাকবেন, ওনাকে রানী হোটেলটা দেখিয়ে দিয়ে আয়। শেঠজি আমাকে নিয়ে গাড়িতে চেপে বলল, তুমি চেনো তো খোকা? আমি বললাম, হ্যাঁ। রানী হোটেলে নেমে উনি ম্যানেজারের কাছে পরিচয় দিতেই একটা ছেলেকে ডেকে একটা রুমের চাবি দিয়ে নিয়ে যেতে বললেন। আমি ফিরে আসবো এমন সময় শুনলাম শেঠ ম্যানেজারকে বলছে, ভাই সারা রাত থাকবে এরকম মাল দিও আর ছবি দেখি। ম্যানেজার মোবাইল থেকে কিছু দেখালে শেঠ বললেন, আর নাই, ধর ভালো জিনিস নাই। ঠিক আছে, এটাকেই পাঠিয়ে দিও একটু পর, বলে চলে গেল। আমিও ওখান থেকে চলে এলাম। তারপর থেকে বিজয় শেঠ প্রতি সপ্তাহে আসে আর কিছু টাকা নিয়ে চলে যায়। রানী হোটেলে রাত কাটিয়ে চলে যায়। দেখতে দেখতে পুজো কেটে গেল, কিন্তু আমাদের দোকানের স্টক কিচ্ছু বিক্রি হলো না। মা খুব চিন্তায় পড়ে গেল। প্রায় 15 দিন পর সকাল 11টার সময় বিজয় শেঠ দোকানে এসে বললেন হিসেব করে সব পয়সা মিটিয়ে দিতে। মা কেঁদে শেঠজিকে বলল, দেখুন স্টক বিক্রি হয়নি, কিছু টাকা আছে, নিয়ে যান, পুরো দেবার ক্ষমতা এখন নেই। হিসেব করে প্রায় 20,000 টাকা তখনও শেঠজি পাবে, কিন্তু মায়ের আর দেবার ক্ষমতা নেই। কিন্তু শেঠজি থারবে না। মা শেঠজির হাতে পায়ে ধরতে লাগলো, কিন্তু শেঠজি কোনো কথা না শুনে বলছে, আজকে টাকা না নিয়ে যাব না। এদিকে মুক্তার চাচাও বাইরে গেছে, যে মুক্তার চাচা কিছু এসে বলবে সে উপায়ও নেই। এমন সময় শেঠ বাইরে গেল ফোন করতে। তখনই রানী হোটেলের ম্যানেজার ওই দিক থেকে পেরিয়ে যাচ্ছিল।
বিজয় শেঠকে দেখে কাছে এলো। আমি বাইরে জল ভরতে গিয়েছিলাম। একটা গুমটির আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনতে লাগলাম। তারপর বিজয় শেঠ বলল, আজকে একটা রুম লাগবে। ম্যানেজার গলা নামিয়ে খুব আস্তে বলল, রুম হয়ে যাবে, কিন্তু সঙ্গে ওটা হবে না, পুলিশের খুব চাপ আছে। শেঠ বলল, মানে? একটু ম্যানেজ করে দেখেন। ম্যানেজার, সরি স্যার, পারবো না। মেয়ে নিয়ে রুমে ঢুকলে পুলিশের কানে গেলে খুব ঝামেলা হবে। মালিক কড়াভাবে বলে দিয়েছে যে এখন কদিন এসব বন্ধ। শেঠ, এত দূর আমি কি শুধু টাকার জন্য আসি? সঙ্গে ওটা পাই বলেই তো আসি। আর বাইরে সেরকম যাই না। প্রায় 15 দিন কিছু হয়নি, দেখুন না ব্যবস্থা করা যায় কিনা। টাকা না হয় বেশি নিয়ে নেবেন। ম্যানেজার, সরি স্যার, পারলাম না। আপনার এমনি রুম লাগবে কি? শেঠ খুব বিরক্ত মুখে বলল, একটা রুম রেখে দেন। ম্যানেজার চলে যেতেই রাগে বিরক্তে শেঠ দোকানে এসে বলল, আমি জানি না টাকাটা আমাকে আজ লাগবে, আজ মানে আজ। এমন সময় আমি দোকানের ভিতরে এলাম। মা বলল, কিন্তু আর আমার কাছে কিছু নেই, যা ছিল সব দিয়ে দিয়েছি আপনাকে। শেঠ কিছুক্ষণ চুপ করে ভেবে বলল, তাহলে অন্য কিছু দিতে হবে। মা বলল, কি দেব? আমার কাছে সোনা বা কোনো গয়না নেই যে সেটাও আপনাকে দেব। এমন সময় বিজয় শেঠ আমাকে বলল, খোকা, সেদিন কোথা থেকে মিষ্টি নিয়ে এসেছিলে, একটু মিষ্টি নিয়ে এসো। আমি বুঝলাম আমাকে সেখান থেকে চলে যেতে বলতে চাইছে। আমি মায়ের দিকে তাকাতে মাও বলল, যা নিয়ে আয়। আমি ড্রয়ার থেকে পয়সা নেবার বাহানায় মোবাইলে রেকর্ডিং চালিয়ে চলে গেলাম। ফিরে এসে দেখলাম মায়ের চোখ মুখ কেমন হয়ে গেছে। বিজয় শেঠ একটা মিষ্টি নিয়ে উঠে গেল। তারপর মা আমাকে বলল, তুই দোকান লাগিয়ে আয়, আমি এগিয়ে যাচ্ছি। মা চলে যেতেই আমি মোবাইল বের করে রেকর্ডিং চালিয়ে শুনতে লাগলাম। বিজয় শেঠ, দেখো, আমার বয়স প্রায় 62। আমার স্ত্রী মারা গেছে আজ 5 বছর হলো। আমি বেশি বাইরে বেরোতে পারি না। আমার ছেলেরা এখন সব ব্যবসা দেখে। তোমার কি মনে হয় এখানে আমি শুধু তোমার ওই 2000-3000 টাকার জন্য এতটা তেল পুড়িয়ে আসতাম? না, এখানে হোটেলে একটু রাতের এনজয় করতাম, কিন্তু আজ সেটা হবে না। তাই তোমাকে সোজাসুজি বলছি, আজ রাতে আমি তোমার সঙ্গে একটু এনজয় করতে চাই। মা ধমক দিয়ে বলল, এসব কি আজে বাজে বলছেন? এক্ষুনি আমার দোকান থেকে বেরিয়ে যান, না হলে আমি চিৎকার করে সবাইকে বলে দেব। তুমি ফালতু সিন ক্রিয়েট করছো। ভালো করে ভেবে দেখো, তোমাকে আর 1 পয়সা লাগবে না। আর তার সাথে তোমার ব্যবসা আমি চাঙা পড়ে দেব। এটা পুরো একটা ব্যবসা। এখন এমনি এমনি তো কিছু হয় না। তোমার ছেলে আসার আগে ভালো করে ভেবে দেখ। মা বলল, না না, এ হয় না। আমি আমার স্বামী ছাড়া ওসব ভাবতেও পারি না, আর এটা পাপ। দূর, তুমি এত পাপ পুণ্য দেখিও না তো। আমি ভালো করে বলছি, না হলে আমার লোকজন এসে তোমাদের সঙ্গে ঝামেলা করবে। সেটা ভালো? তোমার ছেলে আসছে, ঠিক বিকাল 5টার সময় আমাকে কল করবে। যদি রাজি থাকো তবে, আর না হলে টাকা রেডি রাখবে, আমি বিকালে নেব। আমার একটু রাগ হলো, কিন্তু কি বলবো, কিছুই খুঁজে পেলাম না। আমি দোকান বন্ধ করে বাড়ি এসে দেখলাম মা রান্না না করে খাটে বসে চুপচাপ কাঁদছে। আমি জিজ্ঞাসা করাতে কিছু বলল না। মা সামান্য কিছু রান্না করে খেতে বসলাম দুজনে। মা সেরকম কিছুই খেলো না। আমি সারা দুপুর দেখলাম মা কখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। নভেম্বর মাস বেড়া প্রায় শেষের দিকে। আমার ডাকে মা ধর্মরিয়ে উঠে বসল। তারপর মুখ হাত ধুয়ে ঘড়ির দিকে দেখল। ঘড়িতে প্রায় 5টা বাজতে চলল। বলল একটু, যেহেতু আমাদের একটাই মোবাইল, তাই মা আমাকে ডেকে বলল, বাবু, ফোনটা একটু দিয়ে যাস। আমি ফোনটা কল রেকর্ডিং অন করে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর ফিরে এসে মোবাইলটা একবার দেখলাম। সেখানে দেখলাম লাস্ট কল বিজয় শেঠ। আমি বাইরে বেরিয়ে কল রেকর্ডিং শুনতে লাগলাম। মা বলল, হ্যালো শেঠ। শেঠ বলল, বলো জানেমন, কখন আসবো? মা বলল, আর কি কোনো পথ নেই? শেঠ বলল, না। আচ্ছা তাহলে আপনার যা ইচ্ছা, কিন্তু ছেলেকে কি বলবো? ছেলেকে কিছু একটা বলে সরিয়ে দাও। আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ততক্ষণে ছেলেকে সাইড করে দাও, আর একটু বাইরে যাব তোমাকে সঙ্গে করে। আমি ঘরে ঢুকতেই মা বলল, একবার মামার বাড়ি গিয়ে দেখ, কিছু যদি টাকা পয়সা জোগাড় করতে পারিস। বলে মা আমার হাতে কিছু টাকা দিয়ে বলল, এক্ষুনি বেরিয়ে যা, আর রাতে ফেরার দরকার নেই। কাল সকালে কিছু টাকা জোগাড় করা যায় কিনা দেখ। আমি টাকাটা নিয়ে বেরিয়ে এলাম। তারপর কোথাও না গিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যে বিজয় শেঠ গাড়ি নিয়ে চলে এলো।
তারপর দরজায় কড়া নেড়ে অবাক হয়ে মাকে কিছু বলল। মিনিট খানেকের মধ্যে মা একটা ভালো শাড়ি পরে বিজয় শেঠের গাড়িতে চেপে বসল। তারপর মাকে নিয়ে গাড়িটা বাজারের দিকে চলে গেল। আমি একটা সাইকেল নিয়ে গাড়ির পিছু নিলাম। একটু এগিয়ে দেখি একটা শপিং মলের সামনে গাড়িটা দাঁড়িয়ে। কিছুক্ষণের মধ্যে মা আর বিজয় শেঠ বেরিয়ে এলো। বিজয় শেঠের হাতে একটা প্যাকেট। কিছুটা এগিয়ে গিয়ে গাড়িটা একটা বিউটি পার্লারের সামনে দাঁড়ালো। তারপর মার সঙ্গে নিয়ে বিজয় শেঠ ভিতরে চলে গেল। তারপর বিজয় শেঠ গাড়িতে এসে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর দেখলাম পার্লারের ভিতর থেকে মা বেরিয়ে এলো। মাকে দেখে খুব সুন্দর লাগছে। চুলগুলো খুব সুন্দর করে আঁচড়ানো, মুখটা খুব সুন্দর লাগছে। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, আইব্রো, আর মায়ের শাড়িটাও নতুন, একটা পিঙ্ক কালারের পাতলা ট্রান্সপ্যারেন্ট শাড়ি, সঙ্গে স্লিভলেস ব্লাউজ, পিঠের কাছে দড়ি বাঁধা। মার এসব পরার অভ্যেস না থাকায় মা বেশ অস্বস্তি বোধ করছিল। তারপর মাকে সঙ্গে নিয়ে বিজয় শেঠ একটা রেস্টুরেন্টে খেতে ঢুকলো। আমি বুঝলাম মাকে বিজয় শেঠ একটু সহজ করে নিতে চাইছে, কিন্তু মা তখনও বিজয় শেঠকে বেশ লুকিয়ে লুকিয়ে ভয় করে চলছিল। খাওয়ার পর মাকে ঘরের সামনে নামিয়ে বিজয় শেঠ হোটেলে গাড়ি পার্কিং করতে চলে গেল। আমি বাগানের পিছন দিয়ে এসে গাছে চেপে সিঁড়িতে অন্ধকারে দাঁড়িয়ে থাকলাম। মা দরজা বন্ধ করে চুপ করে বিছানায় বসে আছে। অল্পক্ষণের মধ্যে দরজায় টোকা পড়ল। মা গিয়ে দরজা খুলতেই বিজয় শেঠ ভিতরে এলো। তারপর যা দেখলাম বন্ধুরা, তা পরের এপিসোডই খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ততক্ষণ সঙ্গে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এক ধামাকেদার ভিডিওর সাথে।